গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সাথে পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যেটা আছে সেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিয়ে আলোচনা করব। এবং তার আগে আমরা একটু যে পলিটিক্যাল সায়েন্সের যে ব্যাপারটা আছে সেই পলিটিক্যাল সায়েন্সের ব্যাপারটা সম্বন্ধে একটু জেনে নেব। ঠিক আছে, বেশ। তো যেটা আমরা পড়ি পলিটি, সেই টপিকটা আমরা আজকে একটু আলোচনা করব। বেশ, সবার প্রথমে আমি তোমাদেরকে যদি গল্প বলি যে এই কোর্ট যে জিনিসটা এলো, এই কোর্ট ওয়ার্ডটা হয়তো আমরা সবাই জানি। কারণ দেখো, আমার এখানে নিজের বাড়ি বলতে আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান। তো আমরা বর্ধমানে একটা জেলা কোর্ট বলে একটা আমরা ওয়ার্ড সবাই শুনেছি যে একটা জেলা কোর্ট আছে। ঠিক আছে, সেটা আমরা বর্ধমানের জেলা কোর্ট বলে যে আছে সেটা ইউজ করি। এবার কোর্ট যেটা আছে সেই কোর্টটা কি করে হয়, ধরো ইন কেস যদি কোনো কিছুর একটা ঝামেলা হচ্ছে বা কোনো কিছু একটা আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা বিরোধিতা সৃষ্টি হচ্ছে, যখন একটা জায়গায় বিরোধিতা সৃষ্টি হয় তখন কি হয় না, চার পাঁচটা মানুষের মধ্যে যখন ঝামেলা হচ্ছে তখন আমাদের সবার প্রথমে পুলিশ এগিয়ে আসে এবং পুলিশ ব্যাপারটাকে হস্তক্ষেপ করার পরেই সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে চলে যায় অ্যারেস্ট করে কোনো থানাতে নিয়ে যায়। এবং থানা থেকে সেটা কিসে নিয়ে যায় না, সবার প্রথমে যেটাতে যায় সেটা হচ্ছে কিসে যায় না, সবার প্রথমে সেটা যায় হচ্ছে একটা জেলা কোর্টে যায়। ঠিক আছে, তো সেই জেলা কোর্ট থেকে যখন একটা বড় মামলা, এই যে ধরো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চাকরি বাকরি নিয়ে যে ঝামেলা চলছে, সেই চাকরি বাকরিগত একটা ঝামেলা আছে। তো এই চাকরি বাকরিগত যখন ঝামেলাটা যখন জেলা কোর্টেও এর ফল হয় না, তখন সেটা গিয়ে পৌঁছায় কোন কোর্টে যায় না, তখন সেটা গিয়ে পৌঁছায় হচ্ছে তোমার হাইকোর্টে। ঠিক আছে, হাইকোর্ট। এবং তারপরে যেটা আছে সেটা হাইকোর্ট থেকে কোন কোর্টে চলে আসে না, তারপরে হাইকোর্ট থেকে সেটা আসে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে কোশ্চেন করে ভাই যে আমাদের সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের মধ্যে যদি কোশ্চেন করে, তাহলে যে কোশ্চেনটা পরীক্ষায় বারবার আসে যে গোটা ভারতবর্ষে বা অল ওভার ইন্ডিয়ার মধ্যে সর্বোচ্চ আদালত কি, তাহলে দেখো ভারতের সর্বোচ্চ আদালত, ঠিক আছে, তোমার হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালতের নাম কিন্তু সর্বোচ্চ, ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এবং রাজ্যের যদি তুমি আদালত বলো যে রাজ্যের, দাদা একটা রাজ্যের সর্বোচ্চ আদালত বলতে কি বোঝো, ঠিক আছে, তাহলে রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম আমি বলবো তোমাদেরকে হাইকোর্ট। যেমন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে নিই যে আমাদের পশ্চিমবঙ্গতে একটা ঝামেলা চলছে, বিশাল একটা কেস হয়েছে, যেটা নিয়ে ঝামেলা একটা মামলা হয়েছে। তো মামলাটা যখন আমাদের জেলা কোর্টে হলো না, তখন আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোথায় আছে না, কলকাতা হাইকোর্ট বলে আমরা জানি, যেটা আমাদের সব থেকে পুরাতন হাইকোর্ট। আমি তোমাদেরকে এক্ষুনি আলোচনা করবো। তো সেই কলকাতা হাইকোর্টে মামলাটা যায়। ঠিক আছে, প্রথম হচ্ছে কোথায় যায় না, কলকাতা হাইকোর্টে গেল। এবং যখন ওই ডিসিশনটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও নিতে পারছে না, তখন সেটা কলকাতা হাইকোর্ট থেকে ট্রান্সফার হয়ে চলে যায় সুপ্রিম কোর্ট, যেটা আমাদের একমাত্র নিউ দিল্লি যেটা আছে, দিল্লির কাছে নিউ দিল্লিতে সেটা একটাই আছে। সুপ্রিম কোর্ট কটা আছে না, সুপ্রিম কোর্ট হচ্ছে একটাই আছে। এবং হাইকোর্ট প্রত্যেকটা জেলা জেলায় থাকার কথা, কিন্তু বর্তমানে এখন হাইকোর্টের সংখ্যা বাড়েনি, বলছে এখন বর্তমানে হাইকোর্টের সংখ্যা কিন্তু আপনার 25টায় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি আর একটু এটাকে ডিটেলস আলোচনা করি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্বন্ধে, তাহলে সবার প্রথমে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা আর্টিকেল বলে লাগে। প্রথম আমি একটু সুপ্রিম কোর্ট আর হাইকোর্টটাকে আমি দুটো ভাগে একটু ভেঙে নিলাম এবং তার সম্বন্ধে আমি একটু করে ছোট্ট জায়গা যেটা আছে সেটাকে একটু অ্যানালিসিস করবো আমি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে সুপ্রিম কোর্টটা কোন নম্বর ধারায়, যেটা কত সুন্দর করে লিখবো 1, 2, 4। ঠিক আছে, দেখো এই একটা মনে রেখি আমরা কিভাবে দুটো মনে রাখবো, দেখো যে এটা হলো 124, তাহলে এই 124 থেকে আমরা একটু ঘুরিয়ে নেবো, জাস্ট একটু চেঞ্জ করে নেবো। এই 124টাকে আমরা নিয়ে যাবো কোথায় না 214 নম্বর ধারা। এই জাস্ট এই 124টাকে যখন আমরা চেঞ্জ করে 214 নম্বর ধারায় চলে এলাম, তাহলে এটা আমাদের কি হয়ে গেল না, হাইকোর্টের ধারা। এবং আমরা কি বললাম না, সুপ্রিম কোর্ট তো বড় ভাই, তাহলে বড় ভাইয়ের যদি বলে যে কার্যকাল বা শেষ বয়স, যদি রিটায়ারমেন্ট এজ বলে যে শেষ বয়স, যে কত বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টে করা যায়, তাহলে এখানে কিন্তু বড় ভাইয়ের দাঁড়াবে কত বছর বললাম না, হচ্ছে 65 বছর। এবং এর যে জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে কিন্তু 62 বছর। মানে একজন ব্যক্তি যদি কেউ সুপ্রিম কোর্টের যে বিচারপতি হয়েছেন, তার বয়স যদি ধরো তিনি জয়েন করলেন হচ্ছে 64 বছর বয়সে গিয়ে, তাহলে তিনি কিন্তু 1 বছরই জব পাবেন। কিন্তু 65 বছর হয়ে গেলে সে যতই এক্সপিরিয়েন্স বা সিনিয়র ব্যক্তি হন না কেন, তাকে রিটায়ারমেন্ট কিন্তু নিতেই হবে। ঠিক আছে, তো আমরা যে সর্বোচ্চ আদালত বললাম সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টটা এসেছে কবে? যদি তোমরা আমাকে বলো যে এই সুপ্রিম কোর্টের ঘটনা যে কবে এসেছে, তাহলে এটা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু 1950 সালের, ঠিক আছে,
1950 সালে সুপ্রিম কোর্টটা কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। যদি তুমি বলো যে এক্সাক্ট ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে কিন্তু 1950 সালে কিন্তু সুপ্রিম কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বর্তমানে সংখ্যা বলো, তাহলে সুপ্রিম কোর্টে যদি আমরা বিচারপতি জানতে চাই, তাহলে আমরা এরকম একটা লিখতে পারি লাইন 1+33। ঠিক আছে, কি লিখলাম না, 1+33, মানে মোট হচ্ছে 34। এবার এটাকে স্যার একটু অ্যানালাইসিস করুন, বলুন একটু ভেরি। হ্যাঁ, যদি তুমি বলো তাহলে আমি এখানে এক লিখলাম। এই একটা মানে আমি কি বলতে চাইলাম না, ইনি হচ্ছেন সব থেকে সিনিয়র বিচারপতি। মানে আমরা যখন সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখতে পাই, একজন মুখ্য বা প্রধান বিচারপতি থাকেন। আচ্ছা, এই মুখ্য বা প্রধান বিচারপতি হন কি করে? এই 34 জন বিচারপতির মধ্যে যিনি সব থেকে প্রবীণতম বা যিনি সব থেকে এক্সপিরিয়েন্স, মানে যার অভিজ্ঞতা সব থেকে বেশি, তিনি হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার মানে কি দাঁড়ালো না, 34 জনের মধ্যে যে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স, মানে যার এক্সপিরিয়েন্স বা যার প্রবীণতম, তিনি হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রিক্রুটমেন্ট করেন কে, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি থাকেন, এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জয়েন করেন কে না, ভারতের রাষ্ট্রপতি। তাহলে কি দাঁড়ালো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। যদি বলে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে রাষ্ট্রপতি। এবং রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, দুজনের ভাইস ভার্সা। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাহলে আমরা এই নিয়েছিলাম। এবং এই 34 জনের মধ্যে কে বললাম মুখ্য বিচারপতি হবে না, যার এজ সব থেকে বেশি, যে প্রবীণতম, যার কোয়ালিটি আছে, তিনি হবেন। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, যে একজন আছেন 64 বছরে, আর বাকি অনেকজন যারা রয়েছেন তাদের মধ্যে এজ হচ্ছে কারোর 62, কারোর 61, কারোর 60। তাহলে এই যে 64 বছর যে বয়সের ব্যক্তি রয়েছেন, মানে যিনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার বয়স এজ হয়ে গেছে, তিনি কিন্তু প্রধান বিচারপতি হিসাবে রিক্রুটমেন্ট হবে। এইভাবেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ হয়। এবং যদি তোমরা বলো যে একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে কলেজিয়াম, এই কলেজিয়ামটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, মানে নর্মাল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, মানে এমনি নর্মাল যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা লাগে, সেই পদ্ধতিটার নাম হচ্ছে কলেজিয়াম। এই কলেজিয়াম পদ্ধতিতে কে থাকেন না, যখন এই কলেজিয়াম, যেমন আমরা একটা এক্সাম দিচ্ছি WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ডে আছে, আমরা এক্সাম দিচ্ছি এবং সিলেক্ট হচ্ছি সবাই, ঠিক আছে, তেমনি এই কলেজিয়ামের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকে, আমরা তাকে নিয়োগ করার ব্যবস্থা করি। এখানে থাকবেন একজন প্রধান বিচারপতি এবং তার সাথে 4 জন হচ্ছে সহকারী বিচারপতি মিলে একটা ইন্টারভিউ বোর্ড বসে। ঠিক আছে, একজন প্রধান বিচারপতি থাকেন এবং দুজন বাকি সাইডে দুজন করে 4 জন থাকেন। এনারা মিলে সুপ্রিম কোর্টের একটা যে বিচারপতির একটা যে প্রসেস থাকে, সেই প্রসেসিং কমপ্লিট করে, মানে শুধু ইন্টারভিউর মাধ্যমে। এবং এইভাবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করা হয়। এই সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের নিয়োগের পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় কলেজিয়াম পদ্ধতি। এইভাবেই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু নিয়োগ করা হয়। ঠিক আছে, যদি তোমরা এই ধরনের সুপ্রিম কোর্টের পর হাইকোর্টটা আমরা আলোচনা করবো, তো যদি তোমরা এইরকম কোয়ালিটির যে ছোট ছোট যে ভিডিও বা এরকম ক্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবং এই ক্লাসগুলো তোমরা হচ্ছে প্রতিদিন ফলো রাখবে। আর সামনে এগুলোর জন্য যে এক্সাম যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম WEP, KP এবং SSC GD, এবং আরো যে অগ্নিবীর এবং আরো যে ডিফেন্সের বিভিন্ন রকম এক্সাম আসছে, যে কম্পিটিটিভ এক্সাম আসছে, তো সেগুলো থেকেও কিন্তু এই রকম কোশ্চেনই কিন্তু থাকে। পলিটিক্যাল সায়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন এসছে। তাই সামনে এক্সাম গুলো যদি আমরা প্রিপারেশন করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।